হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে পার্টটা দেওয়া হয়েছে, আমি বলেছি যে 11-12-এ টোটাল কি কি টপিক পড়তে হবে সেটা নিয়ে একটা লিখে দেব, তার কারণ সত্যি অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। তো এই যে জায়গাটা, যেটাকে আমরা ইংরেজিতে একটা সাবজেক্ট হয় যেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি, ঠিক আছে, পুরো অ্যানথ্রোপোলজির পার্টটাকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থাৎ যেখানে আলোচনা করা হয় মানুষ সম্পর্কে, মানুষের বিবর্তন কিভাবে হলো, মানুষ আহ, মানে আমাদের আজকের যে রূপটা, ঠিক আছে, তার পূর্বে মানুষকে কেমন দেখতে ছিল। আমরা তো বলি যে বানর থেকে মূলত মানুষের এখনকার যে ধরন বা গঠন প্রণালী, সেটা মানে আদিম যুগে কিন্তু মানুষ বানরের মতোই দেখতে ছিল, ঠিক আছে, তাই তো, এটাই বলি। তো এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের এই নৃতাত্ত্বিক পার্টটা শুরু হয়েছে। আর নৃতাত্ত্বিক পার্টের মধ্যে আমাদের মোটামুটি ভাবে কি কি পড়তে হবে, নৃতাত্ত্বিক যে পার্টটা দেওয়া হয়েছে সেখানে আমাদেরকে পড়তে হবে। এক হচ্ছে যে আমাদের যদি বলি যে নৃতাত্ত্বিক পর্যায়, অর্থাৎ কোনগুলোর ভিত্তিতে আমরা বা কোন বৈশিষ্ট্যর নিরিখে আমরা মানুষকে বিচার করি, ঠিক আছে, তাহলে মানুষকে বিচারের যে পদ্ধতি বা যার দ্বারা আমরা মানুষকে বিচার করে থাকি, এটা একটা বিষয়। এবার হলো যে এক্ষেত্রে আমাদের যে উচ্চতা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একজন মানুষ যদি বেঁটে হয় তাহলে তার উচ্চতা কত, মানে ভারতীয় হিসাবে তার উচ্চতা কত, আর যদি কেউ লম্বা হয় তাহলে তার উচ্চতা কত, কেউ যদি মাঝারি হয় তাহলে তার উচ্চতা কত, এই জায়গাগুলো সিম মানে একদম প্যারালালি এটাও বলা যাবে যে মানুষের চুলের গঠন কি রকম। আর আমরা যখন এই জায়গাগুলো পড়বো তখন কিন্তু আমাদের একদম এই পয়েন্টস করে পড়তে হবে। যদি আমরা পয়েন্টস করে পড়ি তাহলে কিন্তু আমাদের পুরো পড়াটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তা নইলে আমরা বুঝতে পারবো না যে আমাদের আদৌ সিলেবাসে আমাদের কি কি আছে। আর এই পড়াটাই আমি কিন্তু আবার নেক্সট উইকে সোম মঙ্গলবার, মানে আমাদের তো এটা ক্লাস বুধবার আছে, তার সোম অথবা মঙ্গলের মধ্যে কিন্তু আবার আমি পরীক্ষা নেব। আজকে যেটুকু আমি পড়াবো সেটা কিন্তু আমি সোম মঙ্গলবারে পরীক্ষা নেব, ঠিক আছে। তাই সবাই কিন্তু রেডি করে ফেলতে হবে। সিমিলারলি তাহলে আমাদের চুল, আমাদের উচ্চতা, আর একটা হচ্ছে যে আমাদের মাথার গঠন, আমাদের মাথাটা কিরকম, সেটার কতটা, ঠিক আছে, কি রকম, মানে আমরা গোল মাথা হলে কতটা, লম্বা মাথা হলে কতটা, মানে কতটা অনুপাতে রয়েছে, যেটাকে আমরা বলা হয়, ওটাকে একটা সূচক সংখ্যা হিসাবে কিন্তু ধরা হয়, ঠিক আছে। এই পুরো পার্টটা কিন্তু একটা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের মানুষের গোষ্ঠী, অর্থাৎ ভারতবর্ষে কি বলবো, কি ধরনের মানুষজন থাকে, মানে কোন গোষ্ঠীর মানুষ। আমরা জানি যে ভারতবর্ষে প্রোটো অস্ট্রোলয়েড, অস্ট্রোলয়েড, মেডিটেরান যেটাকে বলা হয়, তারপরে হচ্ছে যে এই তারপরে হচ্ছে এদিকে হচ্ছে অস্ট্রাল, ঠিক আছে, দ্রাবিড় সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে দ্রাবিড়। অলমোস্ট টোটাল 5 ধরনের জনগোষ্ঠীর মানুষ কিন্তু ভারতবর্ষে রয়েছে। এছাড়াও আদি অস্ট্রাল এবং যেটা হচ্ছে নেগ্রিটো, মানে নেগ্রিটো বলা হয় বা নিগ্রো বটু বলা হয় ওদেরকে, ঠিক আছে। তাহলে আদি অস্ট্রাল, নিগ্রো বটু, আলপিও, তারপরে হচ্ছে ভূমধ্য নরগোষ্ঠী, মঙ্গলয়েড, যেটা আমি বললাম যে আমাদের ভারতবর্ষে 5 ধরনের রয়েছে। এবার বাকিগুলো হচ্ছে অন্য জায়গার রয়েছে। এবার সেই আমাদের ভারতবর্ষের কোন কোন জনগোষ্ঠী রয়েছে আর বাকি কোন কোন জনগোষ্ঠী রয়েছে সেইগুলো আমাদেরকে পড়তে হবে। আর আমাদের বাঙালিরা কিভাবে আহ, কোন জায়গা থেকে তাদের বিবর্তনটা হয়েছে সেটা পড়তে হবে। ব্যাস এইটুকু আমাদের পড়লেই হবে। আমাদের খুব বেশি যে ডিটেলে কোয়েশ্চেন এসছে এমনটা নয়। আমাদের যেটা সমস্যা
সেটা হচ্ছে যে সেটা হচ্ছে মেনলি যে কি বলবো, মানে আমাদের সিলেবাসটা অনেক বড়, কিন্তু প্রশ্ন এখনো পর্যন্ত যেটুকু আমি দেখেছি বা আপনারাও দেখেছেন, খুব যে ডেপথ থেকে প্রশ্ন হয়েছে এমন নয়। এত বেশি কথা সাহিত্যিক বা এত বেশি লেখকের নাম দেওয়া হয়েছে, বা এত বিশাল একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, লৌকিক সাহিত্য থেকে প্রবাদ ধাঁধা, তার মানে আসবে না আমি এটা কখনোই বলবো না, অবশ্যই আসতে পারে। বা এতদিন তো আদৌ পরীক্ষাই হয়নি যে আসবে কি আসবে না আমরা কি করে বুঝবো, একটাই তো পরীক্ষা হয়েছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে একটা কি দুটো আর ওই মাদ্রাসা সার্ভিস কমিশনের। তো যাই হোক, সেটা থেকে মোটামুটি এই দুটো প্যাটার্ন কিন্তু সহজই ছিল। সেখানে কিন্তু যে প্যাটার্নটা মেনটেন করা হয়েছে, যে সেখানে এই যে যেগুলো বললাম আমি সেইগুলোর ওপরেই কিন্তু আলোকপাত করে প্রশ্ন হয়েছে। যেমন আমি বলছি, আজকে যেমন আমি পড়াবো বিজন ভট্টাচার্য, ওখান থেকে কিন্তু বিজন ভট্টাচার্য কোন নাটক কবে লিখেছেন বড়জোর সালটা এসেছে, ঠিক আছে। আর পার্টিকুলার হয়তো কোনো নাটকের বিষয়বস্তু ধরে এসেছে, কিন্তু তার বাইরে গিয়ে খুব বেশি কঠিন করে সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন আসেনি। আচ্ছা, কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? বলবে কেউ, কিছু প্রশ্ন আছে? আগের দিনের নাটকটা ঠিকঠাক পড়া হয়েছিল? আর পরীক্ষা কি কেউ দেয়নি? এটা আমি একটু জানতে চাই। ম্যাম, এই পরীক্ষাটা এখনো দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ দিয়ে নাও, কোনো অসুবিধা, আমি দেখলাম একটু আগে চেক করেছে, সেভাবে তো কেউ পরীক্ষা দেয়নি। পড়ে নাও, পড়ে নিয়েই দাও, আমি সবগুলোই আগস্ট অব্দি রেখেছি, যাতে আহ, তোমাদের ক্ষেত্রে দিতে বা পরীক্ষা থাকলে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা চলো, এবার হচ্ছে তাহলে বলি যে যেগুলো এক এক করে আমি বলেছি, যে যে পয়েন্ট গুলো বিশ্লেষণ করব। নোটসের ক্ষেত্রে আমাদের একদম এত বড় সিলেবাস, আমাদেরকে টিপস যেটা আমি দেব বা সাজেশনই বলতে পারি, যে ফার্স্ট হচ্ছে আমাদেরকে একদম টু দা পয়েন্ট করে পড়াশোনা করতে হবে, খাতা নিয়ে ক্লাসে বসতে হবে, যে যে পয়েন্টগুলো বলছি সেই পয়েন্ট অনুযায়ী আমরা পড়াশোনাটা করব। প্রথম হচ্ছে নৃতাত্ত্বিক পর্যায়। তো নৃতাত্ত্বিক পর্যায়ে যেখানে যে বিষয়গুলো অনুযায়ী বৈশিষ্ট্য জানতে চাইছে সেগুলো কি কি। একটা হচ্ছে বলেছি আমি মাথার গঠন, এই যে এখানে লেখাই আছে, মাথার একটা চুলের বৈশিষ্ট্য রং, মাথার আকৃতি বা যেটাকে আমরা বলে থাকি মাথার গঠন, গায়ের বর্ণ অর্থাৎ গায়ের রং বা যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কমপ্লেক্সন, ঠিক আছে, এগুলো কালো ফর্সা মাঝারি এগুলো, চোখের রং, তারপরে হচ্ছে যে দেহের দৈর্ঘ্য অর্থাৎ হাইট, যেটাকে আমরা বলে থাকি উচ্চতা, উচ্চতাটা কি। আচ্ছা, আরেকটা হচ্ছে মাথার আকৃতি, মাথার আকৃতি হলো বলেছি। আচ্ছা, মুখের গড়ন, মুখটা কেমন, ঠিক আছে, এই জায়গাটা বেশি দরকার। আর হচ্ছে নাকের আকৃতি, নাক কেমন, নাক উঁচু আমরা বলে অনেকের বলি যে নাকটা হচ্ছে ভোঁতা, এই জায়গাগুলো, ঠিক আছে। আর একটা বিষয় যেটা দেবে 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 যেটা, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলবো রক্তের বর্গ কার, সেটা হচ্ছে, এইগুলো কার দরকার, সেটা হচ্ছে মানুষের, ঠিক আছে, ভারতের মানুষের, বা যেটাকে আমরা বলে থাকি যেটাকে কেন্দ্র করে রেশিয়াল ক্রাইটেরিয়া বলা হয় এটাকে, ঠিক আছে, প্রত্যেকের এক একটা সারা দেহের রক্ষণ, মানে আর কি লক্ষণ বলি এটাকে, ঠিক আছে, আমাদের দেহের যেটাকে বলে থাকি যে লক্ষণ বলবো, ক্রাইটেরিয়া বলবো, এইগুলো বলবো। যেমন আমরা আমাদের দেশের ক্ষেত্রে দেখছি, যেমন আমরা ওভারঅল, এখানে ওভারঅল দেওয়া হয়েছে। ফার্স্ট হচ্ছে যে সাধারণত আমরা যদি বলি দেহের বর্ণ বা গায়ের বর্ণ, যেটা হচ্ছে একটা হচ্ছে যে শ্বেত চামড়া মানুষ, ঠিক আছে, একটা হচ্ছে শ্বেত চর্ম অর্থাৎ সাদা চামড়ার মানুষ, ইউরোপিয়ান যে সমস্ত দেশগুলো বা ইউরোপের যে অধিবাসীরা রয়েছে তারা। এছাড়াও
পশ্চিম এশিয়ার অধিবাসীরা রয়েছে। তারপরে এদের যে দেহের রং সেটা হচ্ছে শ্বেত চর্ম। তাহলে কোথাকার মানুষরা? একটা হচ্ছে ইউরোপের, আর একটা হলো পশ্চিম এশিয়া। পশ্চিমী কান্ট্রিগুলো, অর্থাৎ আমরা দেখতে পাই না যে সৌদি আরব, এই সমস্ত এলাকার যে ইরান, ইরাক, এই দেশগুলো যেখানে তেল বেশি পরিমাণে পাওয়া যায়। তো যাই হোক, এই সমস্ত জায়গাগুলো থেকে সব থেকে বেশি কি হয় যে এখানকার মানুষজনের কিন্তু সাদা চামড়া, ঠিক আছে, অর্থাৎ তারা খুব ফর্সা হয়। আর হচ্ছে যেগুলো, তাহলে তারপরে হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চুল, চুলের জায়গাটা। সাধারণত একটা হচ্ছে সোজা চুল, একটা হচ্ছে যে কোকড়ানো চুল, আর একটা হচ্ছে ঢেউ খেলানো চুল। যেটা হচ্ছে যে চুলের ক্ষেত্রে সোজা চুল যদি বলি, কাদের মধ্যে সোজা চুল দেখা যায়? সেটা হচ্ছে মঙ্গোলীয় জাতি। মঙ্গোলীয় জাতির মধ্যে কিন্তু সোজা চুল বেশি দেখা যায়। আর হচ্ছে যে কোকড়া চুল, আচ্ছা, কোকড়া চুল হচ্ছে নিগ্রো, নিগ্রো জাতিগুলো, অর্থাৎ আফ্রিকান যে কান্ট্রিগুলো রয়েছে, এই ধরনের মানুষের মধ্যে কিন্তু যে এই কি বলবো, যে কোকড়ানো চুল, কোকড়ানো চুল কিন্তু বেশি দেখা যায়, ঠিক আছে। ম্যাম, একটা বিষয় জানতে চাইছি। হুম হুম, আহ, বলো। সেটা হচ্ছে এটা কোন বই থেকে পড়াচ্ছেন? বাংলা ভাষা ও সংস্কৃতি, না বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে? প্রবাবলি এটা ভাষা ও সংস্কৃতি, একাদশ শ্রেণীটা। ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ। একদম প্রথমেই আছে, দেখো। আচ্ছা, এবারে হচ্ছে, কারণ এই পুরো নোটটাকে আমাদেরকে একটা কম অংশে আনতে হয়েছে, কারণ কিছু করার নেই, এত বড় নোটস ওরকম করে টেক্সট তো পড়াতে ধরে ধরে তো দেখা মানে বোঝাতে পারবো না, একটা প্রশ্নের আকারে এনে দিতে হবে। আচ্ছা, এবারে হচ্ছে যে হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে সোজা চুল হচ্ছে মঙ্গোলীয় জাতির মধ্যে দেখা যায়। জাতিগুলোর বিষয়ে আসছি, আমি একটু পরেই বলছি জাতিগুলোর বিষয়। আর হচ্ছে যে তাহলে যেগুলো হচ্ছে কোকড়ানো চুল, সেগুলো হচ্ছে নিগ্রো জাতিগুলোর মধ্যে দেখা যায়। আর বাকি যে পোর্শন গুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু ওই ঢেউ খেলানো চুলের বিষয়টা দেখা যায়, অর্থাৎ আদি অস্ট্রাল, নিগ্রো বটু, নিগ্রো ভূমধ্য নরগোষ্ঠী যে সমস্ত মানুষরা রয়েছে, তাদের কিন্তু আমরা বলবো যে তাদের ক্ষেত্রে আমরা বলবো যে তাদের আহ, হ্যাঁ, তাদের ক্ষেত্রে যেটা আমরা বলবো যে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঢেউ খেলানো চুল, এই বিষয়টা কিন্তু বেশি দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে যে যেটা, সেটা হলো যে আমাদের দেহের যে বর্ণনা, দেহের দৈর্ঘ্য যেটা বলা হয়েছে। দেহের দৈর্ঘ্য বলতে যারা বামুন তাদের কতটা হাইট? তাদের হচ্ছে 1480 এই মিলিমিটারের মধ্যে। যারা হচ্ছে বেটে, যারা হচ্ছে 1480 থেকে 1581 যাদের উচ্চতা। যারা মাঝারি, তাদের ক্ষেত্রে 1582 থেকে 1676 এই মিলিমিটারের মধ্যে তাদের কিন্তু উচ্চতাটা রয়েছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। আর হচ্ছে যে যে সমস্ত তাহলে বামন বললাম, বেটে বললাম, মাঝারি বললাম, এছাড়া আছে যারা হচ্ছে খুব বেশি লম্বা, তাদের ক্ষেত্রে আর যারা হচ্ছে যে তুলনামূলক একটু আহ, একটা হচ্ছে লম্বা, আর একটা হচ্ছে খুব লম্বা, যাদের হাইট 1721 মিলিমিটারের উপরে। আবার এটা কিন্তু কেউ বৃষ্টিপাতের সঙ্গে তুলনা করে দিও না, ঠিক আছে। এটা কিন্তু মানে উচ্চতার ক্ষেত্রে এটা বোঝানো হয়েছে। আচ্ছা, এবারে হচ্ছে যেটা, সেটা হলো যে হুম, এবারে হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে যে
আমাদের নাকের ক্ষেত্রে, আর একটা হলো মাথার ক্ষেত্রে। ঠিক আছে, মাথার ভূমিকা, যে লম্বা মাথা যেটা আমি বলছিলাম, এই যে কম অনুপাতের বলেছে, এই কম অনুপাত বলতে এটাকে একটা সূচক দিয়ে বোঝানো হয়েছে, এটাকে কিন্তু একটা সূচক দিয়ে বোঝানো হয়েছে। ঠিক আছে, অর্থাৎ সূচক দিয়ে কিভাবে, এটা হলো একটা যেটাকে আমরা বলে থাকি যে মাথার ক্ষেত্রে, যেটাকে ইংরেজিতে বলা হয় সেফালিক ইন্ডেক্স। সেফালিক ইন্ডেক্স এই অংশটাকে বলা হয়। আচ্ছা, এবারে হলো যেটা সেটা হচ্ছে যে সেফালিক ইন্ডেক্সের, আচ্ছা আচ্ছা, লম্বা মাথা কিরকম হচ্ছে সেটা দেখতে হবে। আর হচ্ছে যে আহ, লম্বা মাথা যেটা হলো 75% কম অনুপাত, আর একটা হচ্ছে মাঝারি মাথার গঠন যেটা হলো যে 75 থেকে 80% কম অনুপাতে। এগুলো কিন্তু একদম মুখস্থ করতে হবে, বি কেয়ারফুল এই জায়গাগুলো। আচ্ছা, এবারে হলো আহ বিস্তৃত বা যেটাকে আমরা বলে থাকি গোল মাথা। হুম, যেটাকে আমরা বলে থাকি যে গোল মাথা। আচ্ছা, এখানে আমাদের যে নাকের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে নাকের গঠন যেটা, সেটা হচ্ছে লম্বা সরু নাক, যেটা হচ্ছে 55 থেকে 77%। 55 থেকে 77% হচ্ছে যেটা হচ্ছে লম্বা সরু নাক, আর মাঝারি নাক হচ্ছে 78 থেকে 85। আর একটা হলো যে যেটা চওড়া নাক, সেটা হচ্ছে 86 থেকে 100%-এর মধ্যে। এই যে পয়েন্ট মানে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো কিন্তু ভীষণভাবে লাগবে। ঠিক আছে, এই তথ্যগুলো ভীষণভাবে লাগবে। এবারে আমরা আসবো, এগুলো তাহলে গেল আমাদের শরীরের এতক্ষণ ধরে যে গঠনের কথা আমরা বলছিলাম, সেই গঠন অনুযায়ী, সেই গঠন প্রণালীর কথা। এবারে আমরা আসছি সেই সমস্ত নিগ্রোবটু, আদি অস্ট্রাল বা ভূমধ্য যে নরগোষ্ঠীর কথা বলা হয়েছে, এই নরগোষ্ঠীগুলোর কথা আমাদেরকে জানতে হবে। এই নরগোষ্ঠীগুলোর মধ্যে যেটাকে আমরা বলে থাকি, এই নিগ্রোবটুকেই বলা হচ্ছে নেগ্রিটো। ঠিক আছে, এই নিগ্রোবটুকেই বলা হচ্ছে নেগ্রিটো। আচ্ছা, এবার একটা জিনিস বলবো, আমাদের যেটা আসে, যে আমরা যদি বলি যে চুলের ক্ষেত্রে যেগুলো আমাদের দরকার, সেটা হলো, আচ্ছা হ্যাঁ, চুলের ক্ষেত্রে যেটা আমাদের দরকার, আমি বলেছি যে আমাদের 3 ভাগে কিন্তু চুলটাকে ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, আরেকটা জিনিস বলবো, যেটা হলো, হ্যাঁ, যেটা আপনাদের একদম ফার্স্টেই আছে, একদম দেখুন প্রথমেই, যে নৃতাত্ত্বিক পর্যায়গুলো যেগুলো আমি বললাম, যে চুলের আকৃতি, এবার যদি একটু বলি ডিটেলসে, এক্স্যাক্টলি, যেটা হচ্ছে সরল চুল, আর একটা হচ্ছে যে সরল চুল, আর একটা হচ্ছে খুব হচ্ছে আহ, কি বলবো, সরল চুল অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি যে একদম খুবই প্রসারিত। ঠিক আছে, আরেকটা মানে একদম স্ট্রেট হেয়ার, একদম লম্বা। আরেকটা হচ্ছে খুব মোটা ধরনের বেশ চুল, যেটাকে বলা হয়। আরেকটা হচ্ছে যে কোমল, একদম নরম পাতলা চুল। এগুলো আমাদের ভারতীয়দের মধ্যে এই বিষয়গুলো কিন্তু দেখা যায়। আমার মনে হয় যে অতটা আপনাদেরকে দেয়নি টেক্সটে। আপনাদের যেটা প্রথমে পড়বেন, যেটা কার ভিত্তিতে আমাদের এই দেহের বা চেহারার মধ্যে আমাদের বৈষম্য আমরা লক্ষ্য করি, বা যেটাকে আমি প্রথমেই বললাম যে রেশিয়াল যে ডিসক্রিমিনেশনের ব্যাপারটা, সেটা কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো একদম দেখবেন আমাদের ফার্স্ট যে সূত্র ধরেই এই জায়গাটা করা হয়েছে, কি যে বই খুলেছে পেয়েছে তো। হ্যাঁ ম্যাম। একদম, তাহলে প্রথমটা হলো এই জায়গাটা একদম দাগ দিয়ে নিন, যদি কারোর কাছে বইটা থাকে তো খুব ভালো হয়, কারণ এত
এ বই তো এগুলো অতটা ঠিক পাওয়া যায় না। যাই হোক, এবার যেটা আমি বলছিলাম যে দেখুন তারপরেই দিয়েছি যে চুলের বৈশিষ্ট্যগুলো কি কি। একটা হচ্ছে সোজা চুল, একটা হচ্ছে যেটাকে আমরা বলি, এক কথায় আমরা যেটাকে বলে থাকি স্ট্রেট হেয়ার, একদম সরল চুল আর কি, ঠিক আছে। সোজা চুল, যেটা আমি আগেই বলেছি যে নোটসের মধ্যে আছে, আপনাদের দেখবেন সোজা চুল যেটা মঙ্গোলীয় জাতিগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখুন কোঁকড়ানো চুল, হুম, যেটাকে আমি বলছিলাম যে কোঁকড়ানো, যেটা নিগ্রোদের মধ্যে দেখা যাচ্ছে। আর ঢেউ খেলানো চুল, যেটা পৃথিবীর বাকি জাতিগুলোর মধ্যে দেখা যাচ্ছে। ওই জায়গাগুলোতে কিন্তু দাগ দিয়ে নিন, ঠিক আছে, যেগুলো বলছি। আচ্ছা, তারপরে আমি বলে দিয়েছি, একদম নোটে করে দিয়েছি, বামন, বেঁটে, লম্বা, যাদের উচ্চতা কি রকম হবে। এগুলোকে বুঝতে গেলে আমাদের সবার আগে এই জায়গাটা পড়ে নিতে হবে যে কিভাবে আমরা বৈষম্যটা তৈরি করছি, কার ভিত্তিতে, নাকের ভিত্তিতে। একটা সোজা নাক, একটা হচ্ছে যে যেটাকে আমরা বলে থাকছি, সরি, লম্বা সরু নাক, হ্যাঁ, একটা হচ্ছে মাঝারি নাক, একটা চওড়া নাক। আবার মাথার ক্ষেত্রেও তাই, একটা গোল মাথা, একটা হচ্ছে লম্বা মাথা, একটা মাঝারি মাথা। তারপরে কিন্তু আমরা তার যে সূচকটা বা মাপটা সেটাকে আমরা পড়বো। ওকে। ম্যাম বলছি, এই দৈর্ঘ্যে নিরিখে এই ভাগগুলোও কি মুখস্থ করতে হবে? মানে কোন ভাগগুলো এই বলুন। এই যে মানুষের দেহের দৈর্ঘ্যের নিরিখে যে ভাগগুলো করেছে, 5টা ভাগ করেছে বইয়েতে, ওই বামন, বেঁটে, তারপর লম্বা, হ্যাঁ, খুব বামন, লম্বা। বেটে, মাঝারি, লম্বা আর খুব লম্বা, সব পাঁচটাই হ্যাঁ, পড়তে হ্যাঁ, হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এই এই যে এই যে, সংখ্যাগুলোও পড়তে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, উচ্চতাগুলো একদম ওদের। একদম, এই যে এই যে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, নোটের মধ্যে আমি করে দিয়েছি যথাসম্ভব, ঠিক আছে। আমি যতটা পারবো হেল্প করে দেবো, কারণ বললাম না এত বড় নোটটাকে উম, ছোট না করলে উপায় নেই। ম্যাম এই নোটস গুলো পড়লেই হবে? হ্যাঁ, নোটস পড়লেই হয়ে যাবে। আমি আর করে টেক্সট আচ্ছা দিচ্ছি গুলো ম্যাম, কি? এক করে। আর বারবার পরীক্ষা দিতে হবে, কারণ এগুলো ভুল হওয়ার চান্সেস প্রবল। পরীক্ষার থেকেও কি হয়, আচ্ছা। আর পরীক্ষাটা হয় বেটার, আরেকটা হলো ক্লাসে পড়া ধরলে। আপনারা যদি রাজি থাকেন তো আমি পড়া ধরব। হ্যাঁ ম্যাম, নিশ্চয়ই। আর ম্যাম ওই বলছি সেটা হচ্ছে যে সাজেস্টিভ বইতে আমাদেরকে কিছু চ্যাপ্টার মানে যদি এ করা হয় যে এগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো কি না, ওটা করে চ্যাপ্টার দেওয়া দেখে যেতে পারে? করবেন না, যেটা করুন টপিক ওয়াইজ করুন, সেটা আমি করে দেবো। ধরুন একটা সাহিত্যের ইতিহাস থেকে, সাপোজ কথা সাহিত্য, ঠিক আছে, ওখান থেকে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, মানে সালগুলো তো ইম্পর্টেন্ট, আর যেটা হলো কার কোন গ্রন্থ ইম্পর্টেন্ট, গ্রন্থ যেগুলো পত্র পত্রিকায় বেরোচ্ছে সেইগুলো, এইভাবে কিন্তু সাজেশনটা করতে হবে। কারণ তারাশঙ্করকে আমি বাদ দিয়ে যদি বলি যে না এবছর তারাশঙ্কর আসবে না, মানিক পড়ুন, সেটা হওয়ার নয়। আসতেই পারে, কারণ এটা তো কম্পিটিটিভ এক্সামস। আর ওকে নেটের ম্যাম, মতো থ্যাংক ইউ। করা যায় না, এসএলএসটি তে কিন্তু সব পুরোটাই কভার করে ওরা। আচ্ছা, ঠিক আছে। ম্যাম বলছি, ম্যাম নিগ্রো আর ওই নিগ্রোবটু বা নেগ্রিটো এরা কি একই? হ্যাঁ, নিগ্রোবটু আর নেগ্রিটো এক। আর নিগ্রো? নিগ্রো একই একই, সবগুলো। আচ্ছা। নিগ্রো মানে আফ্রিকান কান্ট্রি থেকে যারা এসেছে তাদেরকে বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এবারে যেটা বলবো, যেটা হচ্ছে যে উম, এবারে যেটা বলবো সেটা হচ্ছে যে নৃতাত্ত্বিক পর্যায়ে তো ভাগগুলো পড়লাম। এবারে আমাদের এই নেগ্রিটো বা নিগ্রোবটু এই ভাগগুলো পড়তে হবে, আদি অস্ট্রাল এই অংশটা পড়তে হবে। তো এই অংশটা পড়তে গিয়ে আমরা যেটা দেখব প্রথমেই হচ্ছে যে প্রথম স্তরই হচ্ছে নেগ্রিটো। ভারতীয় যে জনসমূহ তাদের যে প্রথম স্তর সেটাকেই বলা হচ্ছে নেগ্রিটো বা নিগ্রোবটু, ঠিক, ঠিক আছে। এবার এই জায়গাটা, এটাকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে নিগ্রোয়েড জাতীয়, এরা জাতিগোষ্ঠী থেকে এসেছে, নিগ্রোয়েড জাতিগোষ্ঠী, ঠিক আছে। আপনাদের যে এই যে সিলেবাসটা করা হয়েছে, এই সিলেবাসটা অ্যানথ্রোপোলজির বই আছে, ঠিক আছে, অ্যানথ্রোপোলজির বই থেকে
টোটালি পুরো কপি পেস্ট করে দিয়েছে। আচ্ছা দেখুন, ভারতীয় তাহলে জনসমূহের মধ্যে প্রথম স্তর হচ্ছে নিগ্রোবটু বা নিগ্রয়েড বা নিগ্রোবটু বা নেগ্রিটো, ঠিক আছে। এদের গায়ের রং, চুলের রং, আরেকটা হলো চোখের রং, যে বৈশিষ্ট্যগুলো পড়াচ্ছিলাম, তিনটেই হচ্ছে খুব কালো। তাহলে গায়ের রং, চোখের রং, আর একটা হচ্ছে চুলের রং, যেটা হচ্ছে ভীষণ কালো এদের, খুবই কালো এদের এগুলো। আর ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ নিগার, NIGAR, NIGAR, এই নিগার শব্দটা থেকে এই জাতির নামকরণ হয়েছে। তাহলে নেগ্রিটোদের নামকরণ কি থেকে হয়েছে? নিগার শব্দটা থেকে এদের কিন্তু নামকরণ হয়েছে। প্রথম স্তর হলো। আচ্ছা, হাটন, বিরজা শঙ্কর গুহ, আর হচ্ছে লাপিক, ঠিক আছে, এনার প্রমুখদের মতে কিন্তু আসামে যে অঙ্গাসি নাগা এবং দক্ষিণ ভারতের কাদার এবং পুলায়ানদের মধ্যে নিগ্রোবটু রক্ত প্রবাহ স্পষ্ট হয়েছে। তাহলে কাদের মধ্যে নিগ্রোবটু এই জাতিটা সব থেকে বেশি লক্ষ্য করা যায়, সেটা হলো এইটা। এবং সেটা কারা বলেছে, তাহলে কাদের মধ্যে দেখা যাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ, এবং বিষয়টা কারা বলেছে সেটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর হচ্ছে কোনটা গুরুত্বপূর্ণ? আর হচ্ছে যে এদের হলো চুল হচ্ছে অত্যন্ত কি বলবো, এদের চুল হচ্ছে ভীষণ কুঞ্চিত, মানে কোঁকড়ানো টাইপের, ঠিক আছে, এদের চুল হচ্ছে খুবই কোঁকড়ানো টাইপ। একটা মিনিট একটু হোল্ড করো তো, একটু জাস্ট। হ্যাঁ, শোনা যাচ্ছে? যা, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে? তোমরা শুনতে পাচ্ছো আমার কথা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। পাওয়া যাচ্ছে। এত ফোন আসে না, কি বলবো, খুব মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। কালকে আগামীকালের আজকাল পত্রিকায় প্রবাবলি আমার একটা লেখা বেরোবে, সেই কারণে ফোন। কি বিষয় ম্যাম? আজকালে বেরোবে, আমি শেয়ার করে দেবো খুব তোমাদের। আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা বলছিলাম, আদি অস্ট্রালে যাব, ঠিক আছে। এবারে তাহলে নিগ্রোবটু আপনাদের এইভাবেই দেওয়া হয়েছে, মানে ছোট ছোট করেই আছে নিগ্রোবটুর। তারপরে হচ্ছে প্রসঙ্গটা বাদ দিলে ভারতের আদিম জনগোষ্ঠী রূপে আদি অস্ট্রালদের কথা বলা যায়। আচ্ছা, এই যে আদি অস্ট্রাল, যেটা যাদের থেকে কিন্তু আমরা ওই অস্ট্রোলয়েডদের কথা জানতে পারি, এটা হলো সেই গোষ্ঠীটা। সেটা হচ্ছে যে আদিম জনগোষ্ঠী রূপে আদি অস্ট্রালদের কথা জানা যায়। অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীদের সঙ্গে এদের রক্তের এবং শারীরিক গঠনের মিল পাওয়া যায়। আর এবার হচ্ছে নৃতাত্ত্বিকদের মতে আনুমানিক 30,000 বছর আগে এরা ভারত থেকে
সিংহল, ইন্দোনেশিয়া, মেলানেশিয়া, অস্ট্রেলিয়া ও ভারত হয়ে ইস্টার দ্বীপ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। নোটসটা আমি যত সম্ভব শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেডই করেছি, আপনারা এগুলো কিন্তু একটা লাইনও ছাড়বেন না। ভারত থেকে এরা কোন জায়গাগুলো থেকে ছড়িয়ে পড়েছিল এইটা। আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীদের সঙ্গে এদের শারীরিক গঠনের মিল পাওয়া যায়, অর্থাৎ কোন দেশের সঙ্গে ভারতের এই জনগোষ্ঠীর মিল রয়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া হবে। এই জনগোষ্ঠীর মানুষেরা বেঁটে কালো, মাথা লম্বা থেকে মাঝারি চওড়া, চ্যাপ্টা নাক, ঢেউ খেলানো তামাটে চুলযুক্ত। মধ্য ও দক্ষিণ ভারতের কোল, বিল, মুন্ডা, চেঞ্চু, তারপর হচ্ছে কুরুর এবং রাঢ় বাংলার সাঁওতাল, ভূমিজ, মুন্ডা এই শ্রেণীর অন্তর্গত। পুরাণে বর্ণিত নিষাদ জাতির সঙ্গেও কিন্তু এদের মিল রয়েছে। তাহলে এটা হলো আদি অস্ট্রাল। তাহলে এবার হলো ভূমধ্য নরগোষ্ঠী, যেটা হচ্ছে ভারতের প্রথম বাইরে থেকে আগত নরগোষ্ঠী। এরা দ্রাবিড় ভাষায় কথা বলতো। এই প্রসঙ্গে একটা কথা বলি, একটা প্রশ্ন আসে যে আর্য, আমরা কি আর্য থেকে এসেছি নাকি আমরা দ্রাবিড় থেকে এসেছি? দ্রাবিড়রা দাবি করে থাকে, মানে সাউথ ইন্ডিয়ানরা দাবি করে থাকে যে আমরা নাকি দ্রাবিড় গোষ্ঠী থেকে এসেছি। দ্রাবিড় কিন্তু ভারতের পুরনো, নো ডাউট পুরনো, কিন্তু এই অস্ট্রোলয়েড বা আমরা আগে যে অংশটা পড়েছিলাম নেগ্রিটো, ওটা তো আমরা নই, কিন্তু এই অস্ট্রোলয়েড যে অংশটা এবং আর্য, এরা কিন্তু তুলনামূলক আরো বেশি পুরনো। ঠিক আছে, তো এরা দ্রাবিড় ভাষায় কথা বলতো, এরা দ্রাবিড় নামে পরিচিত। আদি মিশরীয়দের সঙ্গে দৈহিক গঠনে এদের ভূমধ্য নরগোষ্ঠী অনেকাংশে মিল লক্ষ্য করা যায়। এদের দেহের গঠন মাঝারি লম্বা মাথা, পাতলা গড়ন, ছোট নাক, গায়ের রং কালো। মহেঞ্জোদারোয় আদি অস্ট্রাল ও দ্রাবিড় গোষ্ঠীর মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছে। সম্ভবত এরাই বৈদিক সাহিত্যে পণি বলে পরিচিত। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে কারা পণি বলে পরিচিত, সেটা হচ্ছে ভূমধ্য নরগোষ্ঠীর মানুষরা। এরা দ্রাবিড় ভাষায় কথা বলতো। তাহলে এগুলো কি, হ্যাঁ বলুন কিছু। আচ্ছা, এবারে হচ্ছে যে আচ্ছা, এবারে হচ্ছে এই অবধি তো আমরা পড়লাম। তারপরে হচ্ছে আমাদের যেটা আসতে পারে, যেটা হচ্ছে যে জনগোষ্ঠীগুলো আমরা সম্পর্কে পড়েছি। এবার হচ্ছে যে প্রত্ন মঙ্গলয়েড, ঠিক আছে, আলপীয় আর নর্ডিক। এই যে আলপীয়, যেটা হচ্ছে দ্রাবিড়দের অনুসরণ করে ভারতবর্ষে এসেছে, এদের ভাষাও কিন্তু আর্য, যেটা আমি একটু আগে বলছিলাম। আচ্ছা, আলপীয়, এরা কিন্তু গায়ের রং বাদামি, ফর্সা, মাথাটা গোল। এই এদের শরীরের বর্ণনা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন আসবে। আর হচ্ছে তারপরে হচ্ছে যে ওই নর্ডিক গোষ্ঠী। আচ্ছা, নর্ডিক গোষ্ঠীর সালটা খুব গুরুত্বপূর্ণ, কোন সময়ে এরা উত্তর এশিয়া থেকে ভারতের দিকে এসেছে, সেটা হচ্ছে 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মাঝামাঝি সময়ে উত্তর এশিয়া থেকে ভারতের দিকে অগ্রসর হয়ে এরা কিন্তু বসতি স্থাপন করেছে। এবং ধীরে ধীরে উত্তর ভারতে ছড়িয়ে পড়ে এরা। উত্তর ভারতে ভূমধ্যীয় জাতির সঙ্গে এদের কিন্তু মিশ্রণ ঘটে। এরাই বেদের রচয়িতা। ঠিক আছে, গায়ের রং ফর্সা, এদের মাথা এবং গায়ের রং ফর্সা ফর্সা এবং এদের মাথা এবং নাক হচ্ছে লম্বা প্রকৃতি। এটা হচ্ছে নর্ডিক গোষ্ঠী। তাহলে কোন গোষ্ঠী, তাদের দেহের বর্ণনাটা এইভাবে পয়েন্ট করে পড়তে হবে। এক হচ্ছে এদের দেহের বর্ণনাটা মনে রাখতে হবে, এরা কোন অঞ্চল থেকে ভারতবর্ষে এসেছে বা ভারতবর্ষের কোন অঞ্চলে এরা বসবাস করে। যদি বিদেশ থেকে এসে থাকে তাহলে কোন অঞ্চল থেকে এরা এসেছে বা পার্টিকুলার কোন অঞ্চলে এরা বসবাস করত।
আর ভারতের হলে ভারতের কোন অঞ্চলে এরা বসবাস করে, আর এদের দেহের বর্ণনা, আর কোন সময়টাতে এসেছে। এই জায়গাটা। আচ্ছা, আর এবার হচ্ছে প্রত্ন মঙ্গলয়েড। আচ্ছা, প্রত্ন মঙ্গলয়েডটা হচ্ছে যে এরা হচ্ছে মঙ্গল গোষ্ঠীর, ঠিক আছে, প্রত্ন মঙ্গলয়েড এরা হচ্ছে মঙ্গল গোষ্ঠীর। এদের মুখ হচ্ছে ছোট, আর হচ্ছে নাক হচ্ছে চ্যাপ্টা। তাহলে মঙ্গল গোষ্ঠী যারা বা প্রত্ন মঙ্গলয়েড যারা, প্রত্ন মঙ্গলয়েড যারা, তাদের হচ্ছে মুখ হচ্ছে ছোট, আর নাক হচ্ছে চ্যাপ্টা। চোখ হচ্ছে ছোট, ঠিক আছে। আর এদের গায়ের রং হচ্ছে বাদামি, গায়ের রং হচ্ছে বাদামি। আর এরা মূলত কোথায় বসবাস করে? এরা বাস করে হচ্ছে যে উত্তর পূর্ব ভারত, যেটাকে আমরা বলে থাকি অরুণাচল, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, তারপর হচ্ছে হিমালয়ের পাদদেশ, মিজোরাম, এই জায়গাগুলোতে। আর এরা হচ্ছে মূলত কিরাত, এই প্রত্ন মঙ্গলয়েড এরা, এরা হচ্ছে কিরাত গোষ্ঠী, কিরাত গোষ্ঠীর অন্তর্ভুক্ত, ঠিক আছে। তাহলে এট ফার্স্ট হচ্ছে এদের মুখ ছোট, নাক চ্যাপ্টা, চোখটা ছোট, গায়ের রং বাদামি, আর একটা হলো পীতবর্ণ, পীতবর্ণ, কিরাত গোষ্ঠী এরা। আর এরা হচ্ছে মূলত উত্তর পূর্ব ভারত, যেটাকে আমরা বলে থাকি নর্থ ইস্টার্ন সেকশন, আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো থেকে এরা এদের এদের কিন্তু দেখা যায়। আর হচ্ছে হিমালয়ের পাদদেশ অঞ্চল, এই সমস্ত এলাকায় এদের দেখা যায়। তাহলে আশা করি এই যে পয়েন্টস গুলো বলেছি, এগুলো থেকে কি কি পড়তে হবে এটা আমরা ক্লিয়ার হয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয়, ঠিক আছে, বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয়টা পড়তে হবে। এখান থেকে আমরা কি কি পড়বো? এখান থেকে হচ্ছে যে আমরা আগেই বলে দিয়েছি, আমি আগেই একটা কথা বললাম যে বাঙালিরা বা আমরা কোথা থেকে এসেছি, ভারতীয়রা, আমরা কি আর্য থেকে এসেছি নাকি দ্রাবিড় থেকে এসেছি, এটা নিয়ে ভীষণ প্রশ্ন থাকে। এই যে মঙ্গলয়েডটা এখানে আছে, ঠিক আছে, প্রত্ন মঙ্গলয়েড হবে এটা। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম, তা আমরা কিন্তু মূলত আর্য থেকে এসেছি। যদি আমাদের নৃতাত্ত্বিক পরিচয়টা জানতে চায়, তাহলে সেটা কিন্তু আর্য থেকে আমরা এসেছি। আর এই বিষয়ে কি কে কথা বলেছে? সেটা হচ্ছে নিহার রঞ্জন বাবু, নিহার রঞ্জন রায়। নিহার রঞ্জন রায় কিন্তু এই কথাটা বলে গেছে। এবারে হচ্ছে যে নিহার রঞ্জন বাবু, তা আর্য যেটা হচ্ছে পূর্ব ভারতের যে প্রাচীনতম জনগোষ্ঠী নিগ্র বটু, কালক্রমে ভারতীয় ভূখণ্ড থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। এই যে একটু আগে আমরা নেগ্রিটোদের কথা পড়ছিলাম, তারা তো নিশ্চিহ্ন হয়ে গেছে। এবার বাংলা ভাষার ক্ষেত্রে অনেক অস্ট্রিক শব্দ, এই যে দ্রাবিড় যে আমরা বলে আছি না, এই যে দ্রাবিড় অস্ট্রিক প্রায় একই জায়গা থেকে এসেছে। তো এই প্রচুর বাংলা ভাষায় কিন্তু অস্ট্রিক শব্দ ব্যবহার করা হয়। আর এই অস্ট্রিক শব্দ যেগুলোকে আমরা কি বলে থাকি, দেশি শব্দ বলি। তাহলে এই অস্ট্রিকদের থেকে যে শব্দটা পাওয়া যায়
সেটা হচ্ছে দেশি শব্দ। এরও কিছুটা সময়ের পরে দ্রাবিড়রা ভারতে প্রবেশ করলো। ঠিক আছে, এবার দেখা গেল যে আর্য জনগোষ্ঠী তারা আবার কোথা থেকে এলো? তারা মূলত রাশিয়ার স্টেপ পর্বত ওই জায়গাটা দিয়ে এসে তারপর তারা পশ্চিম এশিয়া দিয়ে আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে ভারতবর্ষে প্রবেশ করলো। এখনকার কনটেক্সটে কোন জায়গাটা? না সপ্ত সিন্ধু অঞ্চলে। ওকে, আচ্ছা, এবার যেটা আমি বলবো এইভাবে তাহলে কিভাবে তিনটে জনগোষ্ঠী ভারতে প্রবেশ করছে। সব থেকে পুরনো আর্য, দ্রাবিড়, অস্ট্রিক, যার মধ্যে অস্ট্রিক এবং আর্য দুটো কন্টেম্পোরারি সমসাময়িক, আর একটা হচ্ছে দ্রাবিড় জাস্ট তার কিছুদিন পরে এসেছে। ঠিক আছে, তাহলে মূল কথা যে ভারতীয় না যে জনগোষ্ঠী তাদেরকে দুটো ভাগে আমরা ভাগ করব। একটা হচ্ছে নর্ডিক, আরেকটাকে আমরা বলে থাকবো যে আলপীয়। তাহলে ভারতীয় জনগোষ্ঠীকে এই দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নর্ডিক, একটা হচ্ছে আলপীয়। আচ্ছা, আমাদের যে উচ্চ শ্রেণীর যে বাঙালিরা ছিল যাদেরকে কিন্তু অসুর বলা হতো। ঠিক আছে, যারা কিন্তু উচ্চ শ্রেণীর বাঙালি যাদের কিন্তু অসুর বলা হতো। আর আমরা আর্য আর্য যারা তাদের সময় আমরা একটা জিনিস জানতাম আমরা, যে অনুলোম আর প্রতিলোম। অনুলোম আর প্রতিলোমটা কি জানেন সেটা? কেউ বলতে পারবে? ইতিহাসে কেউ পড়েছে অনুলোম আর প্রতিলোম ইন দা সরি আরিয়ান সিভিলাইজেশনের ক্ষেত্রে? বিবাহ, এটা একটা বিবাহ প্রথা। ঠিক আছে, অর্থাৎ যার মধ্যে দিয়ে বাংলায় সংকর জাতির তৈরি হয়েছে। মানে উচ্চ বর্ণের কখনো পুরুষের সাথে নিম্ন বর্ণের মহিলা, আর নিম্ন বর্ণের পুরুষের সাথে উচ্চ বর্ণের মহিলা। এটাই হচ্ছে অনুলোম আর প্রতিলোম, এই দুটো বিবাহ পদ্ধতি। ঠিক আছে, যেটা আরিয়ান সিভিলাইজেশনের ম্যাম, ক্ষেত্রে। অনুলোম অনুলোম মানে কি উচ্চ বর্ণের সাথে নিম্ন বর্ণের বিবাহ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর প্রতিলোম হচ্ছে তার অপোজিট একদম। এই দুটো বিবাহ পদ্ধতির মধ্যে বাঙালিদের মধ্যে এই যে সংকর বা মিশ্র এই যে জাতিগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তাহলে এই গেল আপনাদের মোটামুটি ভাবে এই পর্যায়টা। আপনাদের দেখুন বইয়ে যেখানে মেনশন করা হয়েছে না, ওই নিহার রঞ্জন বাবুর কথা বলেও দিয়েছে। ঠিক আছে, এই অবধি ভালো করে পড়বেন। আর একটা জিনিস পড়বেন, সেটা হচ্ছে যে যেটা হচ্ছে আপনাদের বাঙালি জাতির নৃতাত্ত্বিক যে ব্যাখ্যাটা যেটা রয়েছে সেটা হচ্ছে দেখুন এখানে যেটা বলে দিয়েছি জায়গাটা আমি দিয়ে দেব। যে ব্রাহ্মণদের মধ্যে যে জাতি রয়েছে, এটা আপনাদের টেক্সটে রয়েছে, ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ, সদ্গোপ, আর গোয়ালা, কৈবর্ত এরা, আর সাঁওতাল, মুন্ডা এরা মানে তুলনামূলক যেটাকে আমরা বলে থাকি যে নিচু শ্রেণীর মানুষ আর কি। ঠিক আছে, জাতিতে। তো এদের মধ্যে যে আদি অস্ট্রাল যেটা আমরা পড়লাম মঙ্গোলীয়, তো বাঙালিদের মধ্যে এই দুটো দেখা যায়, যার মধ্যে আদি অস্ট্রাল হচ্ছে সাঁওতাল, মুন্ডা এরা হো, আর মঙ্গোলীয় মানে হচ্ছে যারা নেপালি, ওই লেপচা, ভুটিয়া ওরা। হুম, আর এছাড়া রাজবংশী যেটা আমাদের জলপাইগুড়িতে রয়েছে বা আলিপুরদুয়ারে রয়েছে, রাজবংশী উপজাতি এগুলো কিন্তু। ঠিক আছে, পশ্চিম দিনাজপুরে হচ্ছে দ্রাবিড়ীয়, বাগদি, বাউরি এগুলো হচ্ছে আদি অস্ট্রাল। এগুলো সব সংমিশ্রণ ঘটেছে। এই যে ভৌগোলিক অবস্থানটুকু রয়েছে, ঐতিহাসিক দিক নির্দেশ ওইখানে। ঠিক আছে, ওই অবধি। তাহলে এটাই হলে এই চ্যাপ্টারটা হলে এখানে শেষ। কারো যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে বলুন, আমি রিপিট করব। কারোর বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়েছে পার্টিকুলার এই জায়গাটায়? না ম্যাম। ঠিক আছে, নেক্সট কিন্তু এগুলো সব পরীক্ষা থাকবে। এবারে আমরা আসবো লৌকিক সাহিত্যতে। আচ্ছা, লৌকিক সাহিত্যটা খুব মজার, এটা একদমই সহজ, এবং আমার তো মনে হয় একবার বসলেই হয়ে যাবে, খুব সহজ এটা। ম্যাম, হুম, ম্যাম বলছি 9-10 এর সিলেবাসে তো মঙ্গল কাব্যে দুজন কবির নাম আছে, মানে দুজন দুজন কি একজন করে আছে, চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল থেকে। হুম,
কিন্তু এই বইটা পড়তে হলে মানে 11-12 দিতে হলে তো এই বইটা পড়তে হবে। আর এই বইটা তো ম্যাম মঙ্গল কাব্যে অনেক মানে যেমন আপনি পিএসসির ক্লাসে করিয়েছিলেন সব কবিদেরই কথাই বলা আছে, তাহলে তো পুরো মঙ্গল কাব্যটাই পড়তে হবে তো। বলে পুরোটাই পড়তে হবে। এখন এখানে দেখতে হবে যে এখানে কি অত ডিটেলে দিয়েছে, দেয়নি তো। এখানে তো সব এক লাইন এক লাইন করে দিয়েছে। অসুবিধা তো নেই, যারা পিএসসি করেছে তাদেরকে দিয়ে দেবো, তাদের কাছে তো আছেই। আর যাদের কাছে নেই হ্যাঁ তাদের ম্যাম। দিয়ে দেবো। তবে আমার মনে হয় এখানে অত ডিটেলসে চাইছে না। এখানে আমি তো দেখলাম, কারণ অ্যাকচুয়ালি নৃতাত্ত্বিক যে ধারাটা রয়েছে ওখানে কিন্তু অনেক বেশি কিছু রয়েছে, ঠিক আছে, মানে যেটা অ্যাকচুয়াল অ্যানথ্রোপোলজিতে অনেক কিছু রয়েছে, কিন্তু এখানে সেটা চাইনি। যেমন এখানে দিয়েছে যে বলরাম দাস, মানে এতেও দিয়েছে ওই বৈষ্ণব পদাবলীতে, খুব যে দিয়েছে তা নয়, ঠিক আছে, ছোট ছোট করে দিয়েছে। তো যেটুকু আছে আমাদের তো সেটুকু পড়লেই হবে। আচ্ছা ম্যাম। কারণ ওরা তো টেক্সচুয়াল প্রশ্নই বেশি করবে, সেই কারণে। ম্যাম কথা সাহিত্য বইটা কি সিবিএসসি বোর্ডের? কথা সাহিত্য কোনটা? কথা সাহিত্য বলে তো কোনো বই নেই। এক মিনিট ma'am, আমি দেখে বলছি। দেখে নাও। আচ্ছা, লৌকিক সাহিত্যতে যাই। অনেক বড় আছে লৌকিক সাহিত্য, মানে এখানে অনেক জায়গা ভেতরে আছে, আমি অতটা দেখছি না, বলে দিচ্ছি গো লৌকিক সাহিত্য থেকে কি কি পড়তে হবে। আচ্ছা, সর্বপ্রথমে সরি লৌকিক ম্যাম। সাহিত্য থেকে যেটা, হ্যাঁ হ্যাঁ বলো বলো কোনটা। হ্যাঁ, সরি ম্যাম, ওটা হচ্ছে সাহিত্য কথা, ওটা যেটা দ্বিতীয় ভাষা হ্যাঁ একাদশ ও পড়তে দ্বাদশ হবে শ্রেণীর পড়তে জন্য হবে। যেটা আছে। ওইটা ওইটা কোথায় পাবো ওইটা? হ্যাঁ, ওটা তো নেই, ওটা আমি দিয়েছি তো, দিইনি, টেক্সটটা দিয়ে দিয়েছি তো গ্রুপে। এটা কোন বোর্ডের? এটা হচ্ছে ক্লাস 11-12 এর, যেটা ওই ওদের ইংলিশ মিডিয়ামে যেটা পড়ানো হয়, রাইট, একটা সাহিত্যের হচ্ছে সিবিএসসি? একটা সাহিত্য কথা, হ্যাঁ হ্যাঁ সিবিএসসি বোর্ডে, ঠিকই বলেছো। আচ্ছা সিবিএসসি ঠিক আচ্ছা নয়, এটা ওয়েস্ট বেঙ্গল, সরি ভুল বললাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়ামে যেটা পড়ানো হয়, আচ্ছা সিবিএসসি আচ্ছা নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেটা ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় সেটা তো পড়তে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই অংশটা খুব মজার একটা বিষয়, যেটা হচ্ছে লৌকিক সাহিত্য। লৌকিক সাহিত্য মানে কি, আমাদের লোককথার মধ্যে যেগুলো রয়েছে, অর্থাৎ আমাদের গ্রাম্য জীবনে যে বিষয়গুলো পরিচিত সেগুলো। যেমন হচ্ছে লোককথা, মানে কি, লোককথা হচ্ছে আমাদের লোক মুখে প্রচলিত যে কথাগুলো রয়েছে, ঠিক আছে, যার মধ্যে একদম আমরা যদি প্রথমে শুরু করি রূপকথা, ফেয়ারি টেলের গল্প যেগুলো থাকে, যেগুলো উপকথা। উপকথা মানে কাকে বলা হয়, নীতি কথা, এগুলোকে বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেমন ব্রত কথা, বাংলার মা বোনেরা বউয়েরা যেমন যেগুলো ঈশ্বর লৌকিক দেবতাদের উদ্দেশ্যে, তাদের সংস্কৃতির উদ্দেশ্যে যেগুলো তারা পালন করে থাকে সেইগুলো। আরেকটা হলো পুরাণের কথা, যে ঈশ্বর দেব মানে ঠাকুর দেবতার কথা জানার জন্য, সেটা হচ্ছে পুরাণ, ঠিক আছে। এবং সেখানে শুধু তাই নয়, ধর্মের, পৃথিবীর সৃষ্টি, ধর্মের বিবর্তন, সনাতন ধর্মের কিভাবে আবির্ভাব হলো, এটা আমাদের একদম সব থেকে পুরনো প্রাচীন। তো এই জায়গাগুলো ইনক্লুডিং হচ্ছে যেমন চুটকি, ধাঁধা, এই বিষয়গুলো, প্রবাদ, তারপরে হচ্ছে বোকা বোকা কথা, গোপাল ভাঁড়, মোল্লা নাসির উদ্দিনের গল্প, এই বিষয়গুলো, ঠিক আছে। তো এইগুলো হলো আমাদের লোককথার অঙ্গ। তাহলে ফার্স্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের লোককথা, যেগুলো লোককাহিনী বা গীতিকা নামে পরিচিত, যেটা আমি বলেছি প্রথম। এবার তার মধ্যে কি কি পড়ছে, রূপকথা, উপকথা, নীতি কথা, এগুলো এক এক করে বলে দিই। রূপকথা মানে হচ্ছে ফেয়ারি টেল, অর্থাৎ রাজা রানী, রাজপুত্র রাজকন্যা, পরী, রাক্ষস, এই সমস্ত যেগুলো গল্পগুলো থাকে, এক কথা এগুলো কিসের গল্প, এগুলো হলো অতি বাস্তব, তা বা এটাকে আমরা কি বলতে পারি, মেলোড্রামা বা অতিরিক্ত রঞ্জন, যেটা বা কাল্পনিক, এক কথা বলতে পারি, ঠিক আছে। এগুলো হলো কাল্পনিক গল্প, মানুষ তার কল্পনায় যেগুলো যে সমস্ত গল্পগুলো থাকে সেগুলো হচ্ছে কাল্পনিক গল্প।
কিন্তু এই কল্পনার মধ্যে দিয়ে কি হচ্ছে, কিসের প্রতিষ্ঠা হয় না ন্যায়ের প্রতিষ্ঠা, অর্থাৎ অন্যায়কে প্রতিহত করে ন্যায়ের প্রতিষ্ঠা করা হচ্ছে। আমরা দেখি দেখি না যে রাক্ষস কক্ষসের সঙ্গে রাজা রাজপুত্র রাজকন্যা এদের কি বলবো যুদ্ধ হচ্ছে, তারপর আলটিমেটলি গল্পের শেষে ন্যায়ের প্রতিষ্ঠা হচ্ছে। তো এই হলো সেই বিষয়টা, ঠিক আছে, এটাই হলো রূপকথা। আচ্ছা, রূপকথার ক্ষেত্রে তাহলে এক কথায় বলবো এটা হলো ফেয়ারি টেল। উদাহরণটা কিন্তু পড়তে হবে, এখানে কিন্তু উদাহরণ হিসেবে প্রশ্ন আসবে যে ঠাকুমার ঝুলি এটা হলো রূপকথা, উপকথা, ব্রতকথা নাকি রোমাঞ্চ কথা বা বীর কথা, এইভাবে প্রশ্নটা আসবে। ঠিক আছে, তাই জন্য আমাদের জিনিসটা বুঝে নিয়ে উদাহরণটুকু মনে রাখলেই হবে। উপকথা আমরা কাকে বলবো, বা যেটা আমরা নীতি কথা, অর্থাৎ একটা গল্প আমরা পড়ছি, মোরাল অফ দ্য স্টোরি আমরা বলি না, যে একটা গল্প আমরা পড়ছি, তার থেকে একটা আমরা সিদ্ধান্তে গিয়ে পৌঁছচ্ছি, অর্থাৎ গল্পটা আমাদের কোনো একটা শিক্ষা দিচ্ছে, তো সেটাকে বলা হচ্ছে উপকথা বা নীতি কথা। ঠিক আছে, ঈশপের গল্প, হিতোপদেশ, পঞ্চতন্ত্র, এই জায়গাগুলো। ঠিক আছে, এই জায়গাগুলো পঞ্চতন্ত্র থেকে সব থেকে আমরা ভালো পাই, পঞ্চতন্ত্র থেকে নীতি কথার গল্প আমরা সব থেকে মানে শ্রেষ্ঠ, হিতোপদেশ এইগুলো, ঈশপের গল্প এইগুলো। আর ব্রত কথা তো আমি আগেই বললাম যে দেবতাদের মাহাত্ম্য কীর্তন করা। পুরাণ হচ্ছে আর্য অনার্য এদের বিভিন্ন ধর্মের কথা, সনাতন ধর্মের কথা আমরা জানতে পারি, অর্থাৎ আমরা যেমন বেদ বেদান্ত, তারপরে কিভাবে ধর্মটা এলো আমরা জানি যে একদম আর্য যুগ থেকেই কিন্তু রামায়ণ মহাভারত লেখা শুরু হয়ে গিয়েছিল। ঠিক আছে, কিন্তু সেটা দীর্ঘদিন ধরে চলেছে, শেষ হয়েছে অনেক পরে গিয়ে। এই জায়গাটাতে কি বলে এই সনাতন ধর্মের কথা কিন্তু পুরাণে আমরা জানতে পারি। আচ্ছা, রোমাঞ্চ যেগুলোকে বলা হয়, যেগুলো হচ্ছে নোভেলা বলি, তার মানে কিন্তু উপন্যাস নয়, বিষয়টা আলাদা। যেমন আলিফ লায়লা একটা রোমাঞ্চকর, যেটা আমাদের মধ্যে একটা রোমাঞ্চ সৃষ্টি করে, ঠিক আছে, সেটা হচ্ছে রোমাঞ্চ কথা। তারপরে হলো যে স্থানিক কথা যেটাকে আমরা বলে থাকি, বা বোকা কথা যেটাকে আমরা বলে থাকি, বোকা কথা হলো মোল্লা নাসির উদ্দিনের গল্প। তারপরে হাসি, তারপরে রঙ্গরসিকতা, চুটকি, যেমন গোপাল ভাঁড়ের গল্প। ঠিক আছে, এগুলো হলো রঙ্গ কথা, এগুলো জানতে হবে। ওকে, তাহলে রূপকথা যেমন পক্ষীরাজ ঘোড়া এগুলো, তাহলে এগুলো সম্পর্কে জানলাম আমি টোটাল বিষয়গুলো। আচ্ছা, এবারে আসি যেটা, সেটা হচ্ছে প্রবাদ, যেটা আজকে পড়াবো বলেছি। প্রবাদ মানে আমরা কিন্তু সকলেই জানি, এখানে সবগুলো আমি করে দিয়েছি। ঠিক আছে, একবার একটু দেখে নিতে হবে। আচ্ছা, এই যে প্রবাদের বৈশিষ্ট্য, প্রবাদের বৈশিষ্ট্য। আচ্ছা, প্রবাদ এখান থেকে ধাঁধা লোক সাহিত্যের মধ্যে পড়ে, আর একটা হলো ছড়া। ঠিক আছে, আমি আশা করছি মনে হয় তিনটেই আজকে দিয়ে দিয়েছি এবং শেষও করে দেবো এই তিনটে। প্রবাদ বলতে আমরা কি বুঝি, প্রবাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে লোকমুখে যেটা প্রচলিত, তাই না, সেটাই। অর্থাৎ মানুষ বিভিন্ন সময় আমরা দেখেছি যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে একটা প্রবাদ বলে থাকে এবং তার একটা অর্থ আছে। এই যেমন ধাঁধা, ধাঁধা থেকে কিরকম প্রশ্ন আসবে, এর অর্থগুলো কিন্তু জানতে চাইবে, মানে একটা ধাঁধা বলে দেবে, তার উত্তরটা কি হবে সেটা কিন্তু জানতে চাইবে। ঠিক আছে, ছড়া বিষয়টা তো আলাদা, কবিতা বা আবৃত্তি মানে কবিতা কিন্তু আর ছড়া কিন্তু এক নয়, ছড়া মানে একটা মিল রয়েছে, আসছি এক এক করে। তাহলে প্রথমে আমরা বলবো প্রবাদ। প্রবাদ বিষয়টা কি, যেটা আমরা বলেছি লোকমুখে প্রচলিত বিষয়, তাই না। প্রবাদের মধ্যে প্রবাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমাদেরকে পড়তে হবে, অর্থাৎ আমাদের যে অভিজ্ঞতা, আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে, লোক দর্শন থেকে, এই সবটাই লৌকিক সাহিত্য মানেই কি, যেটা হচ্ছে গ্রামের ব্রত কথা বা গ্রামাঞ্চলে মানুষের যে জীবনযাত্রা, তার ফলে প্রতিফলিত হয়েছে, সেই যে সাহিত্যটা প্রতিফলিত হয়েছে লেখনীতে, সেটাই কিন্তু লৌকিক সাহিত্য।
ঠিক আছে? তো লোকদর্শন, মানুষের জীবনের অভিজ্ঞতা, এইগুলো থেকেই কিন্তু প্রবাদগুলোর জন্ম নিয়েছে। আর এগুলো মূলত নিরক্ষর লোক সমাজের সৃষ্টি, ঠিক আছে? আর এগুলোর মধ্য দিয়ে, যেহেতু তারা খুব একটা লেখাপড়া জানতো না, ফলে তাদের মধ্যে কিন্তু এই বিষয়গুলোর মধ্যে একে ওকে ব্যঙ্গ করা, শ্লেষ করা, ঠিক আছে, তির্যক মন্তব্য করা, এই যে বিষয়গুলো, এটা কিন্তু প্রবাদের মধ্য দিয়ে উঠে এসেছে। এগুলো আমাদের জানতে হবে। এবার কোনগুলো প্রবাদ, কোনগুলো কার উদাহরণ, সেটা কিন্তু জানতে হবে। আর প্রবাদের নির্দিষ্ট কোনো রচনাকাল জানা যায় না, এটা মানুষের স্মৃতিতে থাকে। আর যেটা আমি বলেইছি যে এটা হচ্ছে, যেহেতু এটা কম লেখাপড়া জানা মানুষদের দ্বারা সৃষ্ট, তাই জন্য তাদের সেখানে কিন্তু একটু তির্যকতা প্রকাশ পেয়েছে, বক্রোক্তি, রূপক, এগুলো কিন্তু প্রকাশ পেয়েছে। আচ্ছা, এখানে প্রকারভেদ বলতে আমরা যেটা বলবো, প্রকারভেদ বলতে আমরা এখানে যেটা বলবো, যেমন হচ্ছে দেবদেবী বিষয়ক, দেবদেবীকে নিয়ে যে প্রবাদটা বলা হয়, যেমন রাখে হরি মারে কে, এর অর্থটা মানে ঈশ্বর যদি কাউকে রক্ষা করেন তাহলে তার কোনো অনিষ্ট হতে পারে না, তার কোনো ক্ষতি হতে পারে না, সেই জায়গাটা। তারপরে হলো পশু পক্ষী বিষয়ক, যেটা যেটা যেমন শকুনের চোখ ভাগাড়ের দিকে, মানে যার দৃষ্টি খারাপ তার তো খারাপ জায়গাতেই পড়ে, মানে শকুন এখানে খারাপ, তো ভাগাড়টা হচ্ছে খারাপ, নেতিবাচক যে দিক, তো সেটা তো তার দিকেই পড়বে, এটা তো স্বাভাবিক বিষয়। আচ্ছা, এবার হলো ইতিহাস প্রসিদ্ধ যে চরিত্রগুলো। আচ্ছা, যেমন হচ্ছে খায় লয় চাঁদ রায়ের, নাম লয় কেদার রায়, মানে একজনের খাচ্ছে পড়ছে আর অন্যজনের কথা বলছে, এইগুলো সমাজ বিষয়ক। যেমন তিলক কাটলেই বৈষ্ণব হয় না, মানে কোনো, তুমি যে কোনো জাতিতেই যাও না কেন, তার একটা নির্দিষ্ট যে কি বলবো, উম, তার যে গুণাবলীগুলো বা তার যে রীতিগুলো, সেগুলো তো আমাদেরকে পালন করতে হবে। তা আমি তিলক কাটলেই প্রকৃত বৈষ্ণব হতে পারি না, বৈষ্ণবের যে রীতিনীতিগুলো আছে সেগুলো খুব কি বলবো, মন থেকে নিজেকে পালন করতে হয়, খুব নিষ্ঠা ভরে ধর্মীয় রীতিনীতি পালন করা উচিত। তারপর মানব দেহ, সোজা আঙুলে ঘি ওঠে না, বলে না যে যখন মানুষ সোজা মানে সাধারণভাবে মুখের কথায় কিছু হয় না, তখন তাকে অন্য পথ অবলম্বন করতে হয়, তো সেইগুলো এইভাবে বাদ বাকিটা। যেমন মেঘনা চাইতেই জল, তুমি তেমন কিছুই চাওনি, তা সত্ত্বেও তুমি পেয়ে গেছো, ঠিক আছে? এই বিষয়গুলো। প্রেম বিষয়, যদি হই সুজন তেঁতুল পাতায় নজন, ঠিক আছে? তারপর লোক শিক্ষা, তারপরে এইগুলো এইভাবে, ঠিক আছে? অনেকজন একটা কাজ করছে, গাইতে গাইতে গায়েন আর বাজাতে বাজাতে বাইন, এটা হলো অধ্যবসায়, মানে যে কোনো মানুষের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রচেষ্টা, কেউ একদিনে কোনো কিছু লাভ করে না, তার দীর্ঘদিনের অভিজ্ঞতাই তার কাজে তাকে সাফল্য এনে দেয়, ঠিক আছে? এটাই, তবে সে সফল হতে পারে, এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে এগুলো দিয়েছি, ঠিক আছে? সবগুলো কিন্তু পড়তে হবে, এমনিতেই নোটটা আমি ছোট করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার হলো মোটামুটি ভাবে এইগুলোই। আর হচ্ছে আমাদের যেটা হলো এছাড়া এগুলো কিছু নেই, ঠিক আছে? উম, প্রবাদের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রবাদের ক্ষেত্রে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে প্রবাদের ক্ষেত্রে প্রবাদের লক্ষণ কোনটা, সব থেকে হচ্ছে স্মরণযোগ্যতা, ঠিক আছে? আচ্ছা, ভারতচন্দ্রের কোন কাব্যে প্রবাদের প্রয়োগ আছে, সেটা হচ্ছে অন্নদামঙ্গল কাব্যে, ঠিক আছে? আর প্রবাদগুলো তুলে দিয়ে বলবে যে কোনটা কি ধরনের প্রবাদ, কোনটা পৌরাণিক চরিত্র বিষয়ক, কোনটা সমাজ বিষয়ক, কোনটা দেবদেবী বিষয়ক,
এই বিষয়গুলো, ঠিক আছে। তারপরে প্রবাদের লাইন তুলে, যেমন সোজা আঙুলে কি ওঠে না বা ড্যাশ ওঠে না, তাহলে কি ওঠে না, ঘি ওঠে না, এই জায়গাগুলো। আর প্রবাদের সঙ্গে একটা থাকে প্রবচন, মানে প্রবাদ মানে মানুষ কিভাবে করছে, সেটা হচ্ছে তার কি বলবো, সামাজিক অভিজ্ঞতা থেকে সে প্রবাদটাকে রচনা করছে। আরেকটা বিষয় বলে দেবো, যেটা হচ্ছে প্রবাদ শব্দটির অর্থ কি। প্রবাদ শব্দটির অর্থ হচ্ছে লোকবিশ্বাস। লোকবিশ্বাস হচ্ছে প্রবাদ, ঠিক আছে। আর প্রবাদ সর্বপ্রথম কোন গ্রন্থে প্রচলিত হয়েছিল, সেটা হচ্ছে কবিতা রত্নাকর। কবিতা রত্নাকর, ঠিক আছে, এই গ্রন্থে প্রথম শুরু হয়েছিল। প্রথম শুরু করেছিলেন বাংলা প্রবাদ চর্চা, প্রথম শুরু করেছিলেন একজন ইংরেজ, তিনি হচ্ছেন রেভারেন্ড উইলিয়াম। ব্যাস, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আর প্রথম, আচ্ছা, প্রথম প্রবাদের ব্যবহারটা কোথায় দেখা যায়? বাংলায় তো কবিতা রত্নাকর, কিন্তু ভারতীয় সাহিত্যে প্রথম কোথায় দেখা যায়, এটা কেউ বলতে পারবে? চর্যাপদে, এই না, চর্যাপদে না, সরি ভুল বললাম, ঋগ্বেদে, ঋগ্বেদ। ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে প্রথম দেখা যায় হচ্ছে ঋগ্বেদে, ঋগ্বেদে দেখা যায়। আর আরেকটা বলছি, যেটা হচ্ছে যে প্রবাদের প্রত্যয়টা পড়ে যাবে, ঠিক আছে। বলতে পারবে কেউ প্রবাদের প্রত্যয় কি হবে? প্র, যেটা হচ্ছে উপসর্গ, তারপরে হচ্ছে প্র, বদ যেটাকে বলছে বদ, যেটাকে আমরা বলি ধাতু, আর তারপর হচ্ছে ঘম, যেটাকে আমরা বলছি প্রত্যয়। পূর্বক হবে, প্র পূর্বক বদ প্লাস হচ্ছে যেটা ঘম। ব্যাস, এগুলো হলো। আর হচ্ছে এবার হচ্ছে ছড়া। ছড়ার ক্ষেত্রে ছড়া শব্দটি কোথা থেকে এসেছে, যেটা হচ্ছে ছট, সরি ছটা, হ্যাঁ, সংস্কৃত ছটা থেকে এসেছে শব্দটা, ঠিক আছে। ছড়া, যেটা হচ্ছে লোক মুখে মানে প্রচলিত হচ্ছে, কিন্তু প্রবাদ ছিল যে বিভিন্ন মানুষের অভিজ্ঞতাকে কেন্দ্র করে যেটা প্রচলিত হচ্ছে, কিন্তু ছড়া মানে সেটা লোকমুখে হচ্ছে, কিন্তু তার মধ্যে একটা কিন্তু মিল থাকছে। আমাদের আদিম যে ছড়াগুলো, যেটা ফ্রয়েড বলছেন, যেখানে মানুষের যে ইচ্ছা স্বপ্ন সেগুলো কিন্তু প্রকাশিত হয়েছে, ছড়ারও রচয়িতার নাম কিন্তু জানা যায় না। তাহলে ছড়ার উৎপত্তিটা কোথা থেকে হয়েছে? ছটা থেকে হয়েছে, ছটা, সংস্কৃত শব্দ এটা। ছড়াকে কয় ভাগে ভাগ করা যায় সেটা খুব গুরুত্বপূর্ণ। ছড়ার বৈশিষ্ট্যগুলো দেখতে হবে, খুব একটা কঠিন কিচ্ছু নেই। আর ছড়াকে কয় ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শিশু প্রধান ছড়া, একটা ঘুম পাড়ানি ছড়া, একটা হচ্ছে ছেলে ভুলোনো ছড়া, আর একটা হচ্ছে খেলা ছড়া, আর একটা হচ্ছে মেয়েলি ছড়া। মেনলি ছড়াকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে, একটা হলো শিশু ভোলানো, আর একটা হচ্ছে মেয়েলি। তো শিশু ভোলানোকে তিন ভাগে ভাগ করা যায়, একটাকে বলি আমরা ঘুম পাড়ানি, একটাকে বলি ছেলে ভোলানো, আর একটাকে বলছি খেলা।
তাহলে ছড়াকে দুটো ভাগে ভাগ করা যায়, শিশু ভোলানো আর মেয়েলি। এই শিশু ভোলানোকে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। মেনলি ঘুম পাড়ানি ছড়া, শিশুদের ঘুম পাড়ানোর জন্য শৈশবে তাদেরকে যে ছড়া বলা হয়, যেমন ওই ঘুম পাড়ানি, মাসি পিসি, মোদের বাড়ি এসো, এগুলো। তারপরে হচ্ছে যেমন ছেলে ভুলোনো, মানে কাউকে কোনো কিছু একটু বড়, একটু সামান্য বড়, 6-7 বছর বয়স হয়েছে, সে হয়তো কোনো কিছু বায়না করছে, তো তাকে সেই জায়গাটা ভুলিয়ে রাখার জন্য যে ছড়াগুলো বলা হয়, ঠিক আছে, তাকে বলা হচ্ছে যে ছেলে ভোলানো ছড়া। আর একটা হলো খেলা ছড়া, মানে ঘরের বাইরে গিয়ে শিশুরা যখন খেলা করে, সেগুলো বন্ধুদের মধ্যে, তাদের প্রতিবেশীদের মধ্যে, তাদের এইগুলো খেলা ছড়া। আর মেয়েলি ছড়া তো আমরা জানি, মেয়েরা যখন খেলে, তো তাদের মধ্যে যেমন ওই এলাডিং বেলাডিং শৈল, এইগুলো এইগুলো হচ্ছে মেয়েলি ছড়া বলা হয়, ঠিক আছে। ছড়াকে কয় ভাগে ভাগ করা যায় এটা তো। আর একটা হলো ধাঁধা। ধাঁধাটা হলো আমরা কোনো কিছু এক কথায় বলতে পারি যে এমন একটা ভাব বা রিডল, বা যার মধ্য দিয়ে, যাকে আমরা যেটাকে বলছি যে ধাঁধার ভেতরে একটা অর্থ রয়েছে। প্রাচীন গ্রিস, ব্যাবিলন, ব্যাবিলনীয় যে সভ্যতা, সেখান থেকে কিন্তু এই ধাঁধা বিষয়টা এসেছে, ঠিক আছে। এবং শহীদুল্লাহ বলছেন, যিনি বলছেন যে ধাঁধা বা হেয়ালি এটা হচ্ছে প্রাচীন জগতেই সৃষ্টি হয়েছে, ঠিক আছে। আমাদের ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে ঋগ্বেদে ধাঁধার অস্তিত্ব দেখা যায়, আবার সফোক্লিসের রচনাতেও দেখা যায়, পুরাণ, রামায়ণ, মহাভারত এগুলোর ক্ষেত্রেও কিন্তু এগুলো দেখা যায়। এক কথায় আমরা ধাঁধা কাকে বলতে পারি, অর্থাৎ একটা ভাবকে, মানে রূপকের মোড়কে রেখে দেওয়া হলো, ঠিক আছে। এবার তার ভিতর থেকে একটা কবিতার আকারে থাকলো, তার থেকে একটাই শব্দ, মূল যে বিষয়টা সেটা কিন্তু বেরিয়ে আসে, সেটাই হচ্ছে ধাঁধা, রিডল যেগুলোকে আমরা বলি, ঠিক আছে। ধাঁধার প্রবাদ কিন্তু এক কখনোই নয়, ঠিক আছে। প্রবাদ হচ্ছে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বলে থাকি, আর ধাঁধা হচ্ছে যেটা হচ্ছে যে যার উত্তরে একটাই শব্দ বেরোয়, যেটা রূপকের আধারে রচিত হয়েছে। প্রবাদেও রূপক রয়েছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, এখানে কাউকে আক্রমণ করা হোক, কোনো দার্শনিক ভাবনা চিন্তা হোক, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধাঁধার মধ্য দিয়ে প্রবেশ করা হয়। যেমন আমরা বলছি যে বন থেকে বেরুলো টিয়ে, সোনার টোপর মাথায় দিয়ে, আনারস, ঠিক আছে, এগুলোর উত্তর দেয়। কারণ ওই বন থেকে বেরুলো টিয়ে, আর এখানে যেটা হচ্ছে যে ওই যে টোপর কেন বলেছে, ওই যে আনারসের গায়ে থাকে না, কি বলবো, ডুমো ডুমো টাইপের, ঠিক আছে, ওইগুলো, তো ওইগুলোকে মানে আর কি বলা হচ্ছে আনারস, ঠিক আছে। ওই জন্য এর উত্তরটা আনারস হয়েছে। তো এই ধাঁধাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লৌকিক ধাঁধা, আর একটা হচ্ছে সাহিত্যিক ধাঁধা। সাহিত্যিক ধাঁধা মানে চর্যাপদ, মঙ্গল কাব্য, এগুলোতে কিন্তু আহ সাহিত্যিক ধাঁধা এগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। আবার লৌকিক ধাঁধা মানে আমাদের দৈনন্দিন জীবন যাপনে যেগুলো, সেগুলো আর কি, ঠিক আছে। যেমন যদি বলি যে ছোট্ট প্রাণী হেঁটে যায়, আস্ত পাটা গিলে খায়। ছোট্ট প্রাণী হেঁটে যায় মানে যে হাঁটতে পারে, আবার পাটা যে গিলে খায় মানে পুরো পাটা ঢাকা থাকে, কি হবে ওটা, কি দিয়ে পা ঢাকা থাকে, জুতো, এই জায়গাগুলো। তাহলে এইগুলো হচ্ছে একদম জীবজন্তুর সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে লৌকিক ধাঁধা আর সাহিত্যিক ধাঁধা একদম সহজ এই জায়গাগুলো। আর প্রবাদ বিষয়টা সম্পূর্ণ আলাদা। এখানে আমি ধাঁধার এটাও দিয়েছি আর উদাহরণগুলোও দিয়েছি, আর বেশ কিছু, আর ধাঁধার প্রবাদ যে এক নয় সেই বিষয়গুলোও বলেছি। ধাঁধা প্রবাদের মিলও আছে, যেমন প্রবাদ আর ধাঁধা কারোরই রচয়িতা জানা যায় না, সাদৃশ্য বৈসাদৃশ্য দুটোই আছে।
তবে সাদৃশ্য অনেক বেশি। ঠিক আছে, রচয়িতা জানা যায় না, অঞ্চল ভেদে দুটো হয়, প্রবাদের ক্ষেত্রেও একটা অন্তর্মিলের বিষয় রয়েছে। হুম, দুটো শৈলী প্রায় ধরন এক, শুধু বিষয়টা একটু আলাদা। আচ্ছা, এবারে লাস্টে পড়াবো হলো বিজন ভট্টাচার্য, নাট্যকার বিজন ভট্টাচার্য, এটা ভিভিআই। তাহলে নেক্সট দিনের জন্য লৌকিক সাহিত্য চ্যাপ্টারটা ওই বই থেকে প্লাস নোট, নোটটুকু পড়লেই হবে, বই না পড়লেও চলবে। ঠিক আছে, এখানে গুছিয়ে দিয়েছি। আর আর ইনক্লুডিং হচ্ছে নৃতাত্ত্বিক পরিচয়, এই দুটো কিন্তু পড়া রেডি করে ফেলতে হবে। ওকে, আর হচ্ছে বিজন ভট্টাচার্য, নাট্যকার বিজন ভট্টাচার্য। আচ্ছা, নাট্যকার বিজন ভট্টাচার্য পড়াবো। নাট্যকার বিজন ভট্টাচার্য আমরা যে রবীন্দ্র পরবর্তী সময় বা একেবারে আধুনিক যুগে 20 শতকের বা 30-এর দশকের যে নাট্যকারদের কথা আমরা বলছি, তো সেই সময়ের কিন্তু নাট্যকার ছিলেন বিজন ভট্টাচার্য। সেই সময়ের নাট্যকার ছিলেন বিজন ভট্টাচার্য। ঠিক আছে, তাহলে বিজন ভট্টাচার্য সম্পর্কে যেটা আমরা বলতে পারি যে নাট্যকারদের মধ্যে মূলত নবনাট্য আন্দোলন, গণনাট্য আন্দোলন, এই যে বিষয়গুলো হচ্ছে, তার সঙ্গে বিজন ভট্টাচার্যের অসম্ভব একটা জনপ্রিয়তা রয়েছে, বা তিনি এর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। 1915 সালে নাট্যকার বিজন ভট্টাচার্যের জন্ম। 17ই জুলাই বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার খানখানাপুর বলে একটি জায়গা রয়েছে, যেখানে কিন্তু নাট্যকার জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ক্ষীরোদ বিহারী বাবু এবং মা হচ্ছেন সুবর্ণপ্রভা দেবী। তাদের প্রথম সন্তান ছিলেন বিজন ভট্টাচার্য। ঠিক আছে, আর হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে মূলত চিরাচরিত এতদিন যে নাট্য ধারা ছিল, সেই চিরাচরিত ধারা থেকে অনেকটাই সরে এসেছিলেন বিজন ভট্টাচার্য। সেই চিরাচরিত ধারা থেকে অনেকটাই সরে এসেছেন বিজন ভট্টাচার্য। 1930 সালে তিনি পড়াশোনার জন্য কি করলেন, কলকাতায় চলে এলেন। এখানে এসে তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। যেটা হচ্ছে যে অসহযোগ আন্দোলন, তারপরে হচ্ছে তার পরবর্তীতে আইন অমান্য, লবণ সত্যাগ্রহ, এই সমস্ত। আমি একটু ভুল, মানে একটা জিনিস একটু ভুল বললাম, অসহযোগ হবে না, সেটা হচ্ছে লবণ সত্যাগ্রহ, মানে যেটাকে বলা হচ্ছে যে আইন অমান্য 30-এ যেটা হয়েছিল, গান্ধীজি, সিভিল ডিসঅবিডিয়েন্স যেটাকে বলা হয়। যাকে তিনি 1938-1939 এই সময়টাতে, 1938-39 এই সালে তিনি আনন্দবাজার পত্রিকায় যোগদান করলেন। ঠিক আছে, এবং তিনি মার্কসিস্ট ছিলেন, কিছুটা লেখালেখি করছেন এই সময়। তারপরে আমরা দেখছি যে পরবর্তীকালে তিনি আনন্দবাজারে চাকরি তিনি ছেড়ে দিলেন, বেশ কিছুদিন করেছিলেন, কিছুদিন করার পরে তো তিনি মার্কসিস্ট দলের সঙ্গে তিনি যুক্ত হয়ে যান, এবং এই সময় থেকেই কি করলেন, ফ্যাসিবাদ বিরোধী গণনাট্য আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত হলেন। সর্বপ্রথমে তিনি গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এটাই হচ্ছে, এখান থেকেই তার এই যে শিল্পী সংঘ বা গণনাট্য সংঘের সঙ্গে তার জীবনের, নাটক জীবনের সূত্রপাত হচ্ছে। তাহলে কোন সময়টা থেকে আমরা বলছি, সেটা হচ্ছে 1942 সাল। ঠিক আছে, 1942, এই সময় থেকেই তার এই গণনাট্য আন্দোলনের সঙ্গে তার সম্পর্ক। গণনাট্য আন্দোলনের সঙ্গে তার সম্পর্ক হলো। আচ্ছা, এবার আমাদের যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে বিজন ভট্টাচার্যের প্রথম নাটক কি। প্রথম নাটক হচ্ছে আগুন, অরণি পত্রিকায় প্রকাশিত হয় 1943 সাল। আমি সবগুলো দিয়ে দিয়েছি। 1943 সাল 23শে এপ্রিল। আগুন হচ্ছে 23শে এপ্রিল।
অরণি পত্রিকায় প্রকাশিত হয় প্রথম নাটক আগুন হলো। তারপরে 1943-এরই মে মাসে গণনাট্য সংঘের দ্বারা তার কি হলো, নাট্য ভারতী অভিনয় মঞ্চে প্রথম এটা অভিনীত হলো নাটকটা, এবং গণনাট্য সংঘের এটি ছিল প্রথম প্রযোজনাও বটে। তিনি নির্দেশকের কাজ শুরু করলেন। আচ্ছা, নাটকটি কিন্তু পরবর্তীতে কখনোই গ্রন্থাকারে প্রকাশিত হয়নি, গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। তবে হ্যাঁ, এই সময়টাতে আমরা বলবো যে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে, ফলে কি হচ্ছে সেই সময় বাঙালির মধ্যে একটা অর্থ সংকট দেখা দিচ্ছে। একদম নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত সমাজের মধ্যে তাদের অস্তিত্ব সংকট দেখা দিচ্ছে, তাদের মধ্যে ক্ষুধার সংকট দেখা দিচ্ছে, নৈরাশ্য গ্লানি এদেরকে গ্রাস করছে, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। তো এই বিষয়গুলোই কিন্তু আগুন নাটকের মূল বিষয় ছিল। ঠিক আছে, মানে ক্ষুধার জ্বালা যে কি ভয়ঙ্কর সেটাই ছিল আগুন নাটকের মূল বিষয়। ক্ষুধার জ্বালা, দুর্ভিক্ষ, এইগুলো। ঠিক আছে, নেক্সট হলো জবানবন্দি। জবানবন্দি অরণি পত্রিকায় প্রকাশিত হচ্ছে 1943 সালে 29 অক্টোবর। 43 সাল 29 অক্টোবর অরণি পত্রিকায় প্রকাশিত হচ্ছে। পরবর্তীকালে স্টার থিয়েটারে এটি অভিনীত হয়েছিল। এর প্রধান একটা চরিত্র ছিল যেটা হচ্ছে জবানবন্দি যে নাটকে, সবের চরিত্র জানার দরকার নেই, যেটা গুরুত্বপূর্ণ সেটা জানতে হবে। বেন্দা, বেন্দা চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। এটা গেল, বেন্দা গেল। আচ্ছা, এবার হলো প্রথম পূর্ণাঙ্গ নাটক যদি আমি বলি, সেটা হচ্ছে নবান্ন। 1944 সাল অরণি পত্রিকাতেই প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, তাহলে নবান্ন 1944 সালে প্রকাশিত হচ্ছে, এটা তো ঠিক আছে, পূর্ণাঙ্গ নাটক, কিন্তু এটাও অরণি পত্রিকাতেই প্রকাশিত হচ্ছে। অরণি পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, অরণিটা হলো একটা পত্রিকা। প্রকাশিত হচ্ছে। আচ্ছা, পরবর্তীকালে 1944-এ এটা আবার মানে অভিনীত হচ্ছে শ্রীরঙ্গম মঞ্চে। ঠিক আছে, তাহলে এটা 1944-এ কি হচ্ছে, প্রথম শ্রীরঙ্গম মঞ্চে এটা কি হচ্ছে, মঞ্চস্থ হচ্ছে। আচ্ছা, নাটক নির্দেশনায় ছিলেন বিজন ভট্টাচার্য নিজে, ইনক্লুডিং শম্ভু মিত্র। এগুলো গেল। আচ্ছা, এই নাটকটিতে আগস্ট আন্দোলন, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী এই বিষয়গুলো উঠে এসেছে। নবান্ন নাটকের 4টি অঙ্ক এবং 15টি দৃশ্য, এটা আমি এখানে বলেই দিয়েছি। আচ্ছা, বিষয়টাও বলেছি। নবান্নের যে অভিনবত্ব, কেন অভিনবত্ব ছিল, প্রথম আধুনিক নাটক হিসেবে কেন অভিনবত্ব ছিল, সেটা হচ্ছে যে আর কিছুই নয়, এই নাটকটির মধ্যে বিষয়বস্তু, ভাব, সঙ্গীত, সঙ্গীত তারপরে হচ্ছে সংলাপ, চরিত্র, চরিত্র এগুলো ছিল একেবারে আর রঙ্গমঞ্চে যে উপস্থাপনা একেবারে ছিল অনবদ্য, অনবদ্য ছিল। ব্যাস, এগুলো হলো নবান্নর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আর আচ্ছা, এটা তো গেল। আর আর সেভাবে গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, নবান্নের পরে তিনি যে নাটকটি লিখেছিলেন, যেটা হচ্ছে অবরোধ। নবান্নের পরে যে নাটকটি তিনি লিখেছিলেন, যেটা হচ্ছে অবরোধ। অবরোধ সাল হচ্ছে 1354 পৌষ মাস। 1354 পৌষ সংখ্যায় গ্রন্থাগারে এটা প্রকাশিত হলো।
ঠিক আছে, এটি 6টি অঙ্ক ছিল, 12টি দৃশ্য ছিল, যেখানে রেবতী বাবু আর গজানন গজানন আর হচ্ছে রেবতী বাবু, এই দুটো চরিত্র খুব গুরুত্বপূর্ণ ছিল ওসমান অবরোধে। ঠিক আছে, ওসমান, রেবতী বাবু, গজানন খুব গুরুত্বপূর্ণ ছিল, 6টি অঙ্কে ছিল। ঠিক আছে, এটা হ্যাঁ 6টি অঙ্ক ছিল, 12টি দৃশ্য ছিল। আচ্ছা, তারপরে জীবন কন্যা গীতিনাট্য। জীবন কন্যা হচ্ছে গীতিনাট্য, এই যে 1948-এ এটা ছিল প্রথম। আর নবান্নর পর যে অবরোধ ছিল, ওই অবরোধের কি হচ্ছে যে শ্রমিকদের দুরাবস্থার কথা, অবরোধের মূল বিষয়বস্তুটা ছিল শ্রমিকদের দুরাবস্থার কথা ছিল, শ্রমিক জীবনের কথা, মালিক শ্রমিকের মধ্যে যে দ্বন্দ্ব, এই বিষয়গুলো উঠে এসেছিল। এছাড়া 1946-এ কলঙ্ক মরা চাঁদ, এটা গুরুত্বপূর্ণ। আর কলঙ্ক অভিনীত হয়েছিল 1951-তে, পরবর্তীতে মরা চাঁদ 1952-তে অভিনীত হয়। এরপরে ছায়াপথ বলে একটি নাটক তিনি গ্রন্থাকারে প্রকাশিত হয়, ছায়াপথ, যেটা কলকাতার বস্তিবাসী ঝুপড়িবাসীদেরকে নিয়ে লেখা। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে ছায়াপথ। ছায়াপথ খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে 1369, 1962 সাল। ওকে, তারপর সব থেকে সফল নাটক হচ্ছে দেবী গর্জন, সব 1966-তে লেখা, কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হয় 1969-এ, 1966-তে লেখা। ঠিক আছে, 69-এ প্রকাশকাল, মানে গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে। এই ক্লাসগুলো কিন্তু প্রত্যেককে করতেই হবে, এবং প্রত্যেকটা অথবা রেকর্ডিং প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, অনেক তথ্য আছে ক্লাস 11-12-এ যারা পরীক্ষা দেবে। মিনার্ভা থিয়েটারে এটি অভিনীত হয়েছিল 1961 সালে। ঠিক আছে, মিনার্ভাতে 1961-তে এটি অভিনীত হয়ে, সরি ভুল বললাম, মিনার্ভাতে অভিনীত হয়েছিল ছায়াপথ। আর দেবী গর্জন ক্যালকাটা থিয়েটারে 1969-এ 21শে ফেব্রুয়ারি অভিনীত হয়। ঠিক আছে, 1969-এ দেবী গর্জন। মঞ্চস্থ হয়েছিল, ঠিক আছে, অনুষ্ঠিত হয়েছে, মঞ্চস্থ হয়েছিল, যেটাকে বলে থাকি 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনকে মঞ্চস্থ হয়েছিল মূলত। আর এটা হচ্ছে ক্যালকাটা থিয়েটারে। ঠিক আছে, যার প্রধান কাহিনীটাই ছিল, দেবী গর্জনের প্রধান কাহিনী ছিল কৃষক আন্দোলন। কৃষক আন্দোলনের পটভূমি ছিল দেবী গর্জনের প্রধান বিষয়। ঠিক আছে, এছাড়া গর্ভবতী জননী, যেটা 1969-এ প্রকাশিত হয়, এটা একটা তার নাটক ছিল। আজ বসন্ত, যেটা 1970-এ এখানে আছে, দিয়েছি আমি, এই যে আজ বসন্ত, গর্ভবতী জননী তাহলে 1969-এ। ঠিক আছে, 1969। আচ্ছা, আজ বসন্ত, যেটা শারদীয় পত্রিকাতে, গল্প ভারতী, শারদীয়র পত্রিকার একটা অংশ ছিল গল্প ভারতী বলে। ঠিক আছে, তো সেখানে 1970 প্রকাশিত হয়েছিল আর কি। ঠিক আছে, আর মানে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল, গ্রন্থাকারে আর প্রকাশিত হয়নি। পরে 1972 সালে এই আজ বসন্ত, এই যে নাটকটি মঞ্চস্থ হয়, এবং যার প্রধান বিষয় ছিল হচ্ছে দাঙ্গা, যার প্রধান বিষয় ছিল সেই যে নকশাল আন্দোলন, দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, এই বিষয়গুলোর মধ্যে ছিল। এছাড়া চলো সাগর বলে একটা নাটক তিনি লিখেছিলেন পরবর্তীতে 1971-72-এ, চলো সাগর। যেটা পরবর্তীকালে তপন থিয়েটারে প্রথম অভিনীত হয়। মাস্টার মহাশয় তিনি লিখেছিলেন 1961-তে, যেটা অভিনীত হয়েছিল। এছাড়া সোনার বাংলা বলে, যেটা ইডেন গার্ডেন্সে অভিনীত হয়েছিল, সোনার বাংলা বলে একটি নাটক ছিল, সোনার বাংলা, যেগুলো
এছাড়া কৃষ্ণপক্ষ 1975, আর মাস্টার মশাই 1961, ধর্মগোলা 1967, এগুলো সব অভিনীত হয়েছিল, ঠিক আছে। আর সোনার বাংলা যেটা, সেটা কবচ কুন্তল। এই গোষ্ঠী, এই গোষ্ঠীর দ্বারা অভিনীত হয়েছিল। কুন্তল না, সরি, কুণ্ডল নয়, কুণ্ডল, কবচ কুণ্ডল, ঠিক আছে। এই গোষ্ঠীর দ্বারা ইডেন গার্ডেন্সে 1971 সালে এগুলো কিন্তু মঞ্চস্থ হয়েছিল, ঠিক আছে। বিজন ভট্টাচার্য নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ নাট্যকার, এবং ওনার মৃত্যু ঘটে 1978, প্রবাবলি 1978 ওনার মৃত্যু ঘটে। ব্যাস, এই ভালো করে এইটুকু পড়তে হবে। সকলে মন দিয়ে পড়বে। একবার জাস্ট একটু হোল্ড করো, যে বিজন ভট্টাচার্য সম্পর্কে যদি আর যদি কিছু বলার থাকে বলছি। হ্যাঁ, 1978 সাল 19শে জানুয়ারি, ঠিক আছে, ওনার মৃত্যু ঘটে। ওকে। ওনার স্ত্রী ছিলেন মহাশ্বেতা দেবী। আমাদের কিন্তু দুটোই পড়তে হবে, হ্যাঁ। আর ওনার সন্তান ছিলেন নবারুণ ভট্টাচার্য, বিখ্যাত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। ব্যাস, তাহলে ভালো করে ও আচ্ছা, যেটা আমি বলে দেবো, যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে চরিত্রটা। চরিত্রটা ওনার যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি। যেমন হচ্ছে বেন্দা হচ্ছে, আগেই বলে দিয়েছি, এটা একটু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে জবানবন্দি। জবানবন্দি থেকে বেন্দা চরিত্রটা। আচ্ছা, প্রধান সমাদদার, প্রধান সমাদদার চরিত্রটা হচ্ছে নবান্ন থেকে। নবান্ন নাটকের প্রধান চরিত্র প্রধান সমাদদার, মানে উল্লেখযোগ্য চরিত্র। আচ্ছা, মরা চাঁদ থেকে হচ্ছে কেতকা দাস। কেতকা দাস, আর একটা হচ্ছে পবন। এটা হলো মরা চাঁদ। দেবী গর্জন থেকে হচ্ছে প্রভঞ্জন। দেবী গর্জন থেকে হচ্ছে প্রভঞ্জন। কেদার হচ্ছে আজ বসন্ত। এগুলো প্রধান চরিত্র। আর সুরেন ডাক্তার হচ্ছে চলো সাগরে। উল্লেখযোগ্য চরিত্র। সব থেকে গুরুত্বপূর্ণ তিনটে নাটক, জবানবন্দি, নবান্ন আর দেবী গর্জন। তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে নবান্ন আর জবানবন্দি। নবান্ন আর যতই সফল নাটক হোক দেবী গর্জন, কিন্তু এই দুটো তার তিনি মানে নাট্য নির্দেশক হিসেবে তিনি সফল ছিলেন এই দুটোতে, জবানবন্দি আর নবান্ন। ওভারঅল তিনটেই পড়ে রাখতে হবে, যেটা হচ্ছে দেবী দেবী গর্জন। প্রভঞ্জন বলে দিয়েছি দেবী গর্জনে, ঠিক আছে। ব্যাস, এই অবধি ভালো করে সকলে পড়বেন। মোটামুটি বলেছি সবগুলোই, ঠিক আছে। হাঁসখালির হাঁসটা হচ্ছে 1976, ঠিক আছে। লাগবে না এতগুলো, ঠিক আছে, যেগুলো বলেছি সেগুলোই থাক। আচ্ছা, এবার বলুন, যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলুন। আছে?
ওভার তো, কারোর প্রশ্ন নেই তো কোনো? ঠিক আছে তাহলে। ম্যাম আজ একবার পড়ে নি তারপরে বলছি। হ্যাঁ ঠিক আছে, হুম। তাই বলো ওই নেক্সট তাহলে সোম বা মঙ্গলবারের দিকে পরীক্ষা নিয়ে নেবো এই জায়গাটা, ঠিক আছে? নাটকটা পরীক্ষা দাও, আর সানডে যেমন যে এক্সাম আছে 9-10 এরটা ওটা থাকবে, ওকে? ঠিক আছে, তাহলে মানডেতে ক্লাস হবে। গুড নাইট সকলকে, ঠিক আছে? কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা। হ্যাঁ ম্যাম।